নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। একবিংশ শতাব্দীতে চোখ ধাঁধানো বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি আমাদের আশ্চর্য করে দিচ্ছে। কয়েকশো বছর পূর্বেও যা আমরা কল্পনাও করতে পারিনি। এই যে এত এয়ার কন্ডিশন, গাড়ি, 5 স্টার হোটেল, উন্নততর যোগাযোগ ব্যবস্থা যা পৃথিবীকে অনেক ছোট করে দিয়েছে। এই বিজ্ঞানের উদ্দেশ্য হয় সমস্ত বিশ্বকে দুর্দশা মুক্ত করা, না হয় দুর্দশা কমিয়ে আনা এবং তার ফলে সাধারণ মানুষের মধ্যে আরও বেশি করে যাতে সুখ স্বাচ্ছন্দ্য বাস করতে পারে। সুতরাং আমাদের উচিত সবচেয়ে উন্নত দেশগুলিতে এই প্রযুক্তি কি করছে দেখা যাক। তার ফলে আমরা আশা করতেই পারি যে তারা আরও ভালো আছে, সুখে শান্তিতে সমৃদ্ধিতে আছে। যদিও বর্তমানে তার বিপরীত বৈশিষ্ট্য কিন্তু দেখা যাচ্ছে। বিশ্বের যে অর্থনীতির নিয়ন্ত্রণকারী দেশগুলি যেমন আমেরিকা, জাপান, এই সব দেশগুলি ভারতের থেকে শতগুণ বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত। তবেও আশ্চর্যজনকভাবে সেখানে ধনী ও যুবক সম্প্রদায়ের মধ্যে আত্মহত্যার প্রবণতা খুবটা বেশি যে হয়ে যাচ্ছে। লোকেরা কোনো না কোনোভাবে এই দেশগুলিতে প্রশমনের চেষ্টা করছে। সবসময় তারা উৎকণ্ঠিত, হতাশাগ্রস্ত এবং বিভ্রান্ত। দর্শনগতভাবে নয়, এটা বাস্তব ঘটনা। আজকাল আমেরিকায় প্রথম বিবাহের 3 বছরের মধ্যে 75% ডিভোর্স হয়ে যাচ্ছে। অধিক থেকে অধিকতর লোক রাত্রিতে ঘুমোতে পারছে না, তাদের ঘুমের ওষুধ দরকার হচ্ছে, নিয়মিত মনস্তত্ত্ববিদের নিকটে ছুটতে হচ্ছে। লোকেরা এত বেশি আতঙ্কিত হয়েছে যে নিজেদের আত্মীয়র থেকে নিজেকে আড়াল করে রাখছে এবং সুরক্ষার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে। এই প্রকার অপসংস্কৃতি বর্তমানে ভারতের শহরগুলিতে বেশি করে দেখা যাচ্ছে। লোকগুলিও যেন রোবটের মতো অনুভূতিহীন, যন্ত্রের মতো যেন চালিত হচ্ছে। আবেগ বলে তাদের মধ্যে কোনো কিছুই নেই, যদিও বা আছে তাও মিথ্যে। যদি কেউ বাড়ির বাইরে গিয়ে নেশা, নারীসঙ্গ, জোচ্চুরি এইসব এড়িয়ে সফলতার সঙ্গে জীবিত অবস্থায় সন্ধ্যের পর তারা বাড়ি ফেলে, তাহলে বুঝতে হবে তিনি সৌভাগ্যবান। আচার্য শ্রী প্রভুপাদ প্রায় আধুনিক সমাজের বর্ণনা প্রসঙ্গে একটি উদাহরণ দিতেন। তিনি বলতেন, যদি আমরা কতগুলো কুকুরকে নিয়ে একটা রুমে তালা বন্ধ করে রাখি, তাহলে কি আশা করা যেতে পারে যে তারা কি একে অপরের সঙ্গে হাসবে? তারা কি পরস্পরের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলবে? একজন বড় জোর আশা করতে পারে যে এই ঘটনাটি এরকমই হবে, কিন্তু তারা চিৎকার করবে, কামড়াকামড়ি করবে এবং একে অপরকে মেরেও ফেলতে পারে। ঠিক এরূপ ঘটনাটি আজকাল সমাজে বেশি দেখা যাচ্ছে। যদি জ্ঞানই শক্তি হয়, তাহলে আমাদের এই জ্ঞানের কি মূল্য আছে তা বর্তমান পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে অসমর্থ। বর্তমান দিনে সারা বিশ্বে যে সমস্যার সম্মুখীন হচ্ছে, তাতে সরকার, রাজনীতিবিদ, পুলিশ, বিচার ব্যবস্থা প্রভৃতির দোষারোপ করে কোনো লাভ নেই। আমরা ভেতর থেকেই উদ্বিগ্ন হয়ে আছি, তাই একে অন্যকে দোষ দিয়ে লাভ নেই, অন্যকেও উদ্বেগও দিতে চাই না। আমাদের মনের এই গতি প্রকৃতি মূল্যায়ন করতেই হবে এবং তখনই বোঝা সম্ভব যে মনসংযোগের কৌশল হচ্ছে আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে যে পরিচয়। আমি কে? আমি কি এই দেহ, মন, বুদ্ধি অথবা মাথা বা নাক? যদি কেউ নিজের প্রকৃত পরিচয় খুঁজে বার করতে পারে, তাহলেই কেবল সে নিরবিচ্ছিন্ন সুখ লাভের লক্ষ্যে পৌঁছাতে পারে। আমরা এই দেহ নই, আমরা শুদ্ধ চিন্ময় আত্মা। আত্মার অস্তিত্ব কোনো তথাকথিত ধর্ম অনুসরণকারীদের অন্ধবিশ্বাসের ভিত্তিতে হয় না, যা কিছু লোক ভুলভাবে চিন্তা করে থাকে। এটা উপলব্ধি, বিজ্ঞান ও যুক্তিসম্মতভাবে প্রমাণ করা যায়। একবার একজন বিজ্ঞানী একটি দেহ থেকে তিনি সমস্ত রাসায়নিক পদার্থকে পৃথক করে তার বাজারের মূল্য যাচাই করে রিপোর্ট দিলেন যে এই দেহটির দাম 210 টাকা। তা আপনি কি মনে করেন যে আপনার মূল্য 210 টাকা? কেউ যদি তর্ক করে যে দেহটি সব
দেহের মধ্যে উন্নততর আত্মা বলে কিছু নেই, সে নিজেকে জিজ্ঞাসা করে দেখুক যে তার পিতামাতা তাকে ওই 210 টাকায় বিক্রি করবেন কিনা। যদি আপনার বন্ধু সাইকেল নিয়ে যেতে যেতে পড়ে যায়, আপনি তাহলে কি করবেন? নিশ্চয়ই আপনি ওই 2000 টাকার সাইকেলটি রাস্তায় ফেলে বন্ধুর 210 টাকা শরীরটি নিয়ে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাবেন। এমনকি যদি আপনার বন্ধুর একটি মূল্যবান মার্সিডিজ বেঞ্জ চড়ে যেয়ে তার অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কি আপনি ওই 210 টাকা মূল্যের দেহটি উৎকণ্ঠিত হয়ে হাসপাতালে যাবেন, আর রাস্তায় পড়ে থাকা 25 লাখ টাকা দামের যে গাড়িটা আছে তা নিয়ে কোনো চিন্তাই আপনার হবে না? সুতরাং একজন সৎ ব্যক্তির পক্ষে এটা বুঝতে কোনো অসুবিধা থাকার কথা নয় যে জীবন্ত দেহের মধ্যে একটি মূল্যবান বিশেষ সত্তা আছে যার মূল্য এত বেশি। এমনকি যদি তার সত্তা অর্থাৎ নিত্য আত্মা সম্পর্কে জ্ঞান নাও থাকে, আত্মা হচ্ছে প্রকৃত নিত্য ব্যক্তিত্ব যা এই অনিত্য দেহের মধ্যে বাস করে। যদিও সারা বিশ্ব তার সমস্ত অগ্রগতি নিয়ে এই প্রয়োজনীয় 210 টাকা মূল্যের দেহটি রক্ষণাবেক্ষণে ব্যস্ত, যা এক ব্যাগ রাসায়নিক পদার্থ ছাড়া আর কিছুই নয়। দেহকে একটি গাড়ির সঙ্গে তুলনা করা হয়, আত্মাকে তুলনা করা হয় চালকের সাথে। তাই বন্ধুরা, আত্মা যখন তোমার দেহে উপস্থিত থাকে তখনই তোমার দেহ জীবন্ত। আত্মা যখন দেহ ত্যাগ করে তখন তোমার জীবন মৃত হয়ে যায়। তাই গাড়ির যে 4টি চাকা রয়েছে, আপনার দেহটিও 2টি হাত ও 2টি পা রয়েছে। গাড়িটি এক জায়গা থেকে যে অন্য জায়গায় চলাফেরা করে, এমনি সেটাই করে, কিন্তু গাড়িটির একটি চালক নেমে যাওয়ার পর ওই গাড়িটি 100 বছর পরেও 1 ইঞ্চি চালাতে পারে না। ঠিক তেমনি যখন মানুষ মারা যায়, শরীরটিও তখন পুরো চালকবিহীন হয়ে যায়, গাড়ির মতোই নিশ্চল এবং অনড়। সুতরাং আমরা যে দেহটিকে দেখি তা সবসময় মৃত। আত্মার উপস্থিতির জন্য দেহকে জীবন্ত বলে মনে হয়। আত্মা যখন দেহ ত্যাগ করে তখন দেহটি সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যায়। বন্ধুরা, আমাদের শরীরকে খাঁচার সাথে তুলনা করা হয়েছে, আর খাঁচার টিয়া পাখিকে আত্মার সাথে তুলনা করা হয়েছে। ধরুন কেউ খাঁচায় এইভাবে একটি পাখি যদি পোষে, কেবল খাঁচাটিকে সুন্দরভাবে যত্ন করছে, ভালোভাবে ঘষে মেজে পালিশ করে ঝকঝক করছে, কিন্তু এসব করতে গিয়ে যে পাখিটি কখনই খাঁচার ভিতর রয়েছে সেটি বেমালুম ভুলে গেছে। পাখিটিকে খাদ্য দেওয়া হচ্ছে না, জল দেওয়া হচ্ছে না। ঠিক তেমনি বর্তমানের যুগে আধুনিক সভ্যতায় প্রত্যেকে দেহের জন্য সমস্ত রকম আরাম, স্বাচ্ছন্দ্য, বিলাসিতা করার জন্য নিজেকে ব্যস্ত রেখেছে, কিন্তু আত্মার প্রয়োজনের দিকে কেউ দৃষ্টিপাত করছে না। সেই জন্য প্রত্যেকেই পারমার্থিকভাবে অনশনে ভুগছে। তাই প্রত্যেকেরই অন্তরে বিষণ্ণ, নিরানন্দ এবং প্রত্যেকেই অজ্ঞান ও তমসায় আবৃত হয়ে দুর্দশা ভোগ করতে থাকছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।